गुड मर्निंग सबाइके आमी आर्या आमार चैनल लेंस टू एक्सप्लोरे सबाइके स्वागत। बेश किछुदिन आगे कर्मसूत्रे गिয়েছিলাম বেনারস, যার পার্ট 1 ভিডিওটা অলরেডি রয়েছে আমার চ্যানেলে, কিন্তু আমার হার্ড ডিস্কে কিছু সমস্যার জন্য বাকি ভিডিওগুলো আমি তখন আপলোড করতে পারিনি। হার্ড ডিস্ক রিকভারির পরে তাই সবার প্রথমেই বেনারসের ভিডিওগুলো শেয়ার করার জন্য চলে এলাম। বেনারসের ভিডিও শেয়ার করব তিনটি ভাগে। আজ প্রথম ভাগে রয়েছে বেনারসের যতগুলো মন্দির আমরা প্রথম দিন দর্শন করেছিলাম সেগুলোর কথাই আজকে বলবো। আমার হোটেলের নাম ছিল হোটেল ব্রডওয়ে। হোটেলের ডিটেলস আমার প্রথম ভিডিওতে আছে, যদি লাগে অবশ্যই একবার দেখে নেবেন। আমরা সহকর্মীরা ঠিক করেছিলাম আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব ভোর রাতে মঙ্গল আরতি দেখার জন্য, তাই সারা দিনটা কিন্তু আমার হাতে ছিল। তাই একটা অটো নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম টুকটাক কিছু শপিং করার জন্য এবং আশেপাশটা দেখে নেওয়ার জন্য। বেনারসে মন্দিরের রাস্তার চারপাশে রয়েছে প্রচুর দোকানপাট, শাড়ির দোকান থেকে শুরু করে গয়নার দোকান থেকে শুরু করে আপনার মন মতো শপিং আপনি সেখানে করতে পারবেন। এছাড়া রাস্তার দুদিকে রয়েছে ছোট বড় নানা রকমের মন্দির। এক কথায় আপনি যদি শপিং নাও করেন, শুধু একটা টোটো বা রিক্সা করে আপনি যদি বেনারসের রাস্তায় শুধু ঘুরে বেড়ান, তাহলেও কিন্তু আপনি দারুণ উপভোগ করতে পারবেন শহরটাকে। আর এই যে জায়গাটা দেখছেন এর নাম হচ্ছে গাদোলিয়া চক। এখান থেকেই মন্দিরে যাওয়ার জন্য রাস্তাটা আবার আলাদা হয়ে যাচ্ছে। আর এই গাদোলিয়া চক হচ্ছে বলা যেতে পারে বারাণসীর প্রাণকেন্দ্র। এখানে রয়েছে ছোট বড় নানা রকমের হোটেল, খাবার জায়গা, মানে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত নিম্নবিত্ত সবার জন্য গাদোলিয়া চকে আপনি হোটেল এবং খাওয়ার জায়গা পেয়ে যাবেন। খুব কনজাস্টেড, আবার যদি একটু নিরিবিলিতে থাকতে চান তাহলে আপনাকে একটু দূরে হোটেল নিতে হবে। যাই হোক, আমার পরিক্রমা শেষ করে সব শেষে রাত্রির প্রায় 2:30টার সময় আমরা রওনা দিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। একটি অটো আমরা বুক করেছিলাম, সেই অটো একদম সময় পৌঁছে গিয়েছিল এবং দেখতেই পাচ্ছেন যে রাত্রি 2:30টার সময়ও বেনারসের রাস্তায় কিন্তু প্রচুর লোক রয়েছে। তবে অটো ভেতরে ভেতরে গলি দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল, কারণ মেন রোডে সেই সময় ছিল পুলিশের নিষেধাজ্ঞা, কারণ রাত্রি 1টা থেকে 4টে পর্যন্ত মেন রোডে কিন্তু অটো চলাচল, মানে মন্দিরের রাস্তায় অটো চলাচল ছিল নিষিদ্ধ। তাই আমাদের বাধ্য হয়ে ভেতরের সরু গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। গাদোলিয়া চকে আমাদের অটো নামিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা ধরলাম মন্দিরের রাস্তা। একবার দেখুন, আমরা মন্দিরের রাস্তায় পৌঁছেছিলাম তখন ভোর প্রায় 3:15 হবে। এখনও ভিড়টা দেখুন যে কতখানি ভিড় এখনও রয়েছে মন্দিরের মঙ্গল আরতি দেখার জন্য। আমাদের এই রাস্তাটা ছিল মন্দিরের একটু পিছন দিকে, একদম মন্দিরের সামনের দিকে রাস্তাটা অত রাত্রিবেলা খোলা ছিল না। এখান থেকে এই রাস্তাটা সোজা কানেক্ট করেছে গঙ্গাকে, তো প্রচুর লোক সোজা এখান দিয়ে গিয়ে গঙ্গা স্নান করে একবারে মন্দিরে পুজো দেওয়ার জন্য যাচ্ছিল। তো আমরা একজন পুরোহিতকে ঠিক করেছিলাম যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে কিছুটা লাইন কম করে উনি আমাদের মন্দিরের কাছে নিয়ে যাবেন, মানে যেটা জেনারেল লাইন সেটা যেমন প্রায় 1.5-2 ঘন্টা দাঁড়াতে হয়। উনি বলেছিলেন যে ওনার কিছু চেনাশোনা রয়েছে, যেরকম সব মন্দির শহরেই হয়ে থাকে। তো উনি বলেছিলেন যে আমাদের কিছুটা লাইন কম করে উনি মন্দিরে ঢোকার ব্যবস্থা করে দেবেন, এবং এর বিনিময় কি, এর বিনিময় আর কিছুই নয়, ওনার দোকান থেকে সমস্ত পুজোর সামগ্রী আমাদের কিনতে হবে। অগত্যা রাজি হয়ে গেলাম, কিন্তু সেই জন্য আমাদের যে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিলেন উনি, রাস্তাটা একবার দেখুন, মানে প্রায় নিঝুম রাত্রিবেলা বেনারসের গলি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল মন্দিরের দিকে। কোনো লোকজন ছিল না, শুধু আমরাই যাচ্ছিলাম। ভালোই লাগছিল, একটা অন্যরকম অভিজ্ঞতা। তবে মন্দিরের কাছে পৌঁছতেই মনে হলো এ যেন একেবারে সন্ধেবেলা, সব দোকান খোলা, প্রচুর লোকের ভিড় অত ভোরবেলাতেও। যাই হোক, আমরা আমাদের যে পূজারী আমাদের নিয়ে এসেছিলেন ওনারই দোকানে গিয়ে
পুজো টুজো সমস্ত কিছু আমরা কিনে নিলাম। আমাদের জুতো, ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরা সব কিছু এখানেই জমা রাখতে হলো, কারণ আপনারা জানেন যে একটা পয়েন্টের পরে যে কোনো বড় মন্দিরেই আর মোবাইল ফোন বা কিছুই অ্যালাউ করে না। এবং এত ভোরে এসেও আমাদের প্রায় 1 ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল, মানে যে পয়েন্টে আমাদের পূজারি ছেড়ে দিয়েছিলেন তারপরেও কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছিল মন্দির থেকে দর্শন করে বেরিয়ে আসতে। কাশী বিশ্বনাথের পরে আমরা চলে গিয়েছিলাম কালভৈরব মন্দির দর্শন করতে। বিশ্বনাথ মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। কথিত আছে যে কালভৈরবকে মহাদেব নিযুক্ত করেছিলেন সমস্ত কাশীর রক্ষাকর্তা হিসেবে। তাই আজও কাশীর প্রত্যেকটি বাড়িতে সদর দরজার কাছে আপনি দেখতে পাবেন কালভৈরবের ফটো বা মূর্তি রাখা। এখানে আমরা পৌঁছেছিলাম তখন প্রায় ভোর 4:30, কিন্তু সেখানেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। কালভৈরবকে মহাদেবের আরেক রূপ বলা হলেও একটা জিনিস এখানে লক্ষণীয়, কালভৈরবের পুজো কিন্তু বেলপাতা নয়, হয় তুলসী পাতা দিয়ে। তিল, তেল ও তুলসী পাতা দিয়েই হয় কালভৈরবের পুজো। এবং এই মন্দিরেও যথেষ্ট ভিড় ছিল, কারণ আঞ্চলিক প্রবাদ আছে কাশী বিশ্বনাথ দর্শন করার পরে কালভৈরব দর্শন আপনার আবশ্যিক। মন্দিরের একটি সুবিধা আছে, মন্দিরের যে এন্ট্রান্স গেট সেখান থেকেই কিন্তু কালভৈরব আপনি দর্শন করতে পারবেন। কিন্তু আমরা ভেতরে গিয়েছিলাম এবং এখানে মোবাইলের নিষেধাজ্ঞাটা অতটা ছিল না, মানে কেউ আমাদের মোবাইল বা ক্যামেরা জমা রাখা বাধ্যতামূলক এরম কিছু বলেনি। তাই ভেতরের কিছুটা ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। কালভৈরব মন্দির থেকে যখন আমরা বেরিয়েছি তখন ভোরের আলো ফুটে গেছে। বেনারসের যে অলি গলি, তার দেওয়ালগুলো যে সুন্দরভাবে রাঙানো রয়েছে সেগুলো কিন্তু এবার আমরা বেশ ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। এরপর যেটা একটা ম্যান্ডেটারি কাজ, যে কোনো মহাদেবের মন্দিরে বেনারসে এলে একটা তিলক লাগানোর একটা প্রথা আমরা সবাই দেখে এসেছি, তো সেটাকে আমরাও অ্যাভয়েড করলাম না। আমরাও মহাদেবের একটি তিলক একজনের কাছ থেকে লাগিয়ে নিলাম। আমাদের এর পরের গন্তব্য ছিল রামকৃষ্ণ মিশন বেনারস, কারণ আমাদের মধ্যে 2 জন ছিলেন যারা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত ছিলেন, তো তারা যেতে চেয়েছিলেন। এবং যে কোনো জায়গায় রামকৃষ্ণ মিশন আমাকে খুব আকর্ষণ করে, কারণ এর যে পবিত্রতা, এর যে ডিসিপ্লিন, এটা বোধহয় অন্য কোথাও পাওয়া যায় না। এবং ঠিক একইভাবে বারাণসীর যে রামকৃষ্ণ মিশন সেটাও ততটাই সুন্দর ছিল। ভেতরে স্কুল আছে, কালচারাল সেন্টার আছে, সব মিলিয়ে এক কথায় অনবদ্য। আর আমরা যেহেতু সকালবেলা পৌঁছে গিয়েছিলাম, তাই প্রার্থনা, মানে সকালের যে প্রার্থনাটা সেটাও আমরা শুনতে পেয়েছিলাম, যেটা ছিল কিন্তু আমাদের কাছে একটা উপরি পাওনা। পুরো রামকৃষ্ণ মিশনটি আমরা দারুণভাবে ঘুরে দেখলাম। আলাদা আলাদা করে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মা সবার আলাদা আলাদা পুজো কক্ষ ছিল, সেখানে আমরা দর্শন করলাম। এরপরে পিছনে দেখলাম যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আপনাদের বলেইছিলাম আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, তো তখন সামনে ছিল দুর্গোৎসব, তো রামকৃষ্ণ মিশনের নিজস্ব দুর্গোৎসবের জন্য ওখানেই প্রতিমা তৈরি হচ্ছিল। রামকৃষ্ণ মিশন থেকে দর্শন সেরে এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল সংকটমোচন মন্দির। সংকটমোচন মন্দিরেরও বাইরে রয়েছে প্রচুর প্রসাদের দোকান, ফুলের দোকান, উপহারের দোকান, এবং বাইরে রয়েছে খুব সুরক্ষিত জুতো, ব্যাগ, মোবাইল ফোন রাখার জন্য লকারের ব্যবস্থা, কারণ এখানেও ভেতরে কিছুই নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাই বাইরের অংশটুকুই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এই ছিল আমাদের প্রথম দিনের বেনারসের মন্দির দর্শনের আইটিনারি। আপনারাও এলেভাবে দর্শন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
খুব তাড়াতাড়ি আসছি আমাদের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে, যেখানে আমি শেয়ার করব সারনাথের ব্লগ এবং তারপরে রামনগর ফোর্টের ব্লগ। ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নেবেন।